এখন আমি ক্লাস 11-এ কমার্স পরিব্যয় হিসাবে মানে কস্টিংয়ে পরিব্যয় পত্র যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে শর্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। শর্ট কোশ্চেন তোমরা জানো কী টাইপের থাকবে, সবই 1 নম্বর থাকবে। এখানে প্রথমে থাকবে এমসিকিউ, এমসিকিউ টাইপের কোশ্চেন। এখানে 4টে অল্টারনেটিভ থাকবে, একটা ঠিক থাকবে, সেটা কোশ্চেনের উপর বেস করে লিখতে হবে। প্রথমে এমসিকিউ থাকবে, তারপরে থাকবে শূন্যস্থান পূরণ টাইপের থাকবে। শূন্যস্থান দেওয়া থাকবে, শূন্যস্থানের কোন অল্টারনেটিভ 4টে থাকবে, তার মধ্যে একটা ঠিক থাকবে, সেটা শূন্যস্থানে পূরণ করতে হবে। আর থাকবে ম্যাচিংয়ের উপর কোশ্চেন থাকবে, বাঁ দিকের সঙ্গে ডান দিক মেলানো। আর একটা থাকবে স্টেটমেন্ট টাইপের, এটা স্টেটমেন্ট দেবে, তার মধ্যে সঠিকটা কোনটা হবে সেটা লিখতে হবে। আর থাকবে সত্য মিথ্যা, হয়তো 4টে অপশান আছে, তার মধ্যে 2টো সত্য 2টো মিথ্যা হতে পারে, 3টে সত্য 1টা মিথ্যা হতে পারে। কোন অপশানটা ঠিক সেটা লিখতে হবে কোশ্চেনের উপর বেস করে। প্রথমে আমি যেটা আলোচনা করব, মাল্টিপল চয়েসের উপর যে কোশ্চেনগুলো আছে, 4টে যে আছে তার মধ্যে একটা ঠিক হবে, সেই টাইপের কোশ্চেন এমসিকিউর উপর। 4 রকমের কোশ্চেন থাকবে, তার মধ্যে প্রথম যেটা করছি সেটা হচ্ছে এমসিকিউ, মাল্টিপল চয়েস। এখানে প্রথম কোশ্চেনটা আছে পরিব্যয়পত্র চ্যাপ্টারের মধ্যে, উৎপাদন ব্যয় হিসাবে বিবেচিত হয় না এমন একটি ব্যয়ের নাম কি? এটা উৎপাদন ব্যয় হিসাবে বিবেচিত হবে না, কস্ট অফ প্রোডাকশনের মধ্যে থাকবে না। এখানে 4টে অপশান আছে, কারখানা ভাড়া আছে, যন্ত্রপাতির অপচয় আছে মানে ডেপ্রিসিয়েশন অফ মেশিনারি, অপ্রত্যক্ষ মজুরি আছে, ইনডাইরেক্ট ওয়েজেস, আর একটা আছে বিজ্ঞাপন বাবদ ব্যয় মানে অ্যাডভার্টাইজমেন্ট কস্ট। এই 4টে অপশানের মধ্যে এখানে উৎপাদন ব্যয় হিসাবে বিবেচিত হবে না কোনটা? কারখানা ব্যয়টা উৎপাদন ব্যয়ের মধ্যে পড়ে, যন্ত্রপাতির অপচয়টা উৎপাদন ব্যয়ের মধ্যে পড়ে, অপ্রত্যক্ষ মজুরিটাও উৎপাদন ব্যয়ের মধ্যে পড়ে। তাহলে কোনটা পড়বে না? বিজ্ঞাপন বাবদ ব্যয়, এটা সেলিং খরচার মধ্যে পড়ে, বিজ্ঞাপন বিক্রির জন্য দেয়, তাই তো? তাহলে এখানে কোন ব্যয়টা বিবেচিত হবে না? বিজ্ঞাপন বাবদ ব্যয়। তাহলে এখানে অ্যান্সার হবে 1-এর ডি, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর কোশ্চেনটা বলছি, যে ব্যয়গুলি পণ্য উৎপাদনে প্রধান ভূমিকা গ্রহণ করে তাদের বলে, প্রধান ভূমিকা মানে মুখ্য ভূমিকা গ্রহণ করে, এর মধ্যে কোনটা হতে পারে? উপরিব্যয় না মুখ্য ব্যয় না উৎপাদন ব্যয় না এদের কোনোটি না? উপরিব্যয় তো ওভারহেড কস্ট বিভিন্ন, যেমন প্রোডাকশন ওভারহেড, অফিস ওভারহেড, সেলিং ওভারহেডের মধ্যে থাকে। এখানে বলে যে প্রধান ভূমিকা গ্রহণ করে, তাহলে কোন ব্যয়টা হবে? এবং 4টে অপশানের মধ্যে এখানে হবে মুখ্য ব্যয়। প্রধান ভূমিকা বলতে এখানে প্রাইম কস্টের মধ্যে কোনটা হবে সেটা জানতে চাইছি, মুখ্য ব্যয় হবে এটা অপশান বি হবে এখানে আছে। নিচের কোন ব্যয়গুলি পরিব্যয়পত্র প্রস্তুতিতে মোট ব্যয়ের অন্তর্ভুক্ত করা হয়? মোট ব্যয়ের অন্তর্ভুক্ত করা হবে পরিব্যয়পত্র প্রস্তুত করতে গেলে। এখানে বিক্রয় প্রতিনিধির বেতন, বিক্রয় কর প্রদান, কুরির না আয়কর প্রদান, এর মধ্যে কোনটা মোট ব্যয়ের মধ্যে থাকবে? তার মানে আমরা জানি যে বিক্রয় প্রতিনিধির বেতন বলতে সেলসম্যান স্যালারি, এটা তো সেলিং ডিস্ট্রিবিউশন ওভারের মধ্যে থাকে, তাহলে এখানে এটা মোট ব্যয়ের অংশ হিসাবে এটা থাকবে, এই অপশানটা ঠিক আছে। বিক্রয় কর প্রদান এর মধ্যে থাকবে না, কুরি তো হবেই না, আয়কর প্রদানও হবে না। তাহলে এটা হবে বিক্রয় প্রতিনিধির বেতন, মানে অপশান এটা হবে, ঠিক আছে? এবার হচ্ছে মোট ব্যয়ের 25%, অর্থাৎ বিক্রয় মূল্যের কত হয়? মোট ব্যয়ের 25% বিক্রয় মূল্যের কত পার্সেন্ট? আমরা জানি মোট ব্যয়ের প্রথমত কস্টের যদি 25% হয়, মানে 25% অন কস্ট মানে 25/100 মানে 25/100 কস্টের উপর যদি বলি। এটা যদি সেলে আনতে হয় তাহলে কী করতে হবে? প্রফিটটা যোগ করতে হবে, কস্টের সঙ্গে প্রফিট যোগ করলে সেল হয়, তাহলে 25/100 + 25, তাহলে 25/125। এটা যদি পার্সেন্টেজে আনি তো 25/125 মানে 1/5 × 100 মানে কত পার্সেন্ট হবে? 20%। তাহলে এখানে অপশান কোনটা হচ্ছে 20%? এই। তাহলে এখানে অপশান এটা সঠিক উত্তর হবে, ঠিক আছে? 4 নম্বর হয়ে গেল। 5 নম্বর, মোড়াইয়ের ব্যয় কোন ধরনের ব্যয়ের অন্তর্ভুক্ত? মোড়াই বলতে প্যাকিং কস্ট। প্যাকিংটা কখন করা হয়? সাধারণত বিক্রি করার সময় প্যাকিং হয়, তাই তো? তাহলে এখানে অপশান আছে অফিস সংক্রান্ত, বিক্রয় সংক্রান্ত, কারখানা সংক্রান্ত আর গবেষণা সংক্রান্ত। তাহলে এটা অপশান, কোন অপশানটা ঠিক হবে? বিক্রয় সংক্রান্ত ব্যয়ের মধ্যে এটা পড়বে। তাহলে 5-এরটা হবে বি, ঠিক আছে, কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 6-এর বলছে, বিক্রয় সংক্রান্ত ব্যয় হিসাবে বিবেচিত হয় না এমন একটি ব্যয়ের নাম কোন ব্যয়টা বিক্রয়ের মধ্যে হবে না? এখানে বিজ্ঞাপন বাবদ ব্যয়, এটা বিক্রয় সংক্রান্ত ব্যয়। বিক্রয়জনিত গাড়ি ভাড়া, এটাও বিক্রয় সংক্রান্ত ব্যয়।
আচ্ছা, গুদাম ঘরের ভাড়া, এটা যদি গুদামে রেখে দেয়, বিক্রির জন্য রেখে দেয়, এটা বিক্রয় সংক্রান্ত ব্যয়ের মধ্যে পড়বে। যন্ত্রপাতির অবচয়, এটা কিন্তু বিক্রয় সংক্রান্ত ব্যয় নয়, এটা প্রোডাকশন ওভারহেডের মধ্যে যায় যন্ত্রপাতি, তাই তো? তাই এটা কোন ব্যয়টার মধ্যে হবে না? যন্ত্রপাতির অবচয়, মানে ডি এখানে হবে, অপশান ডি 6। ঠিক আছে, এবার হচ্ছে মুখ্য ব্যয়ের সঙ্গে 7 নম্বর বলছি, মুখ্য ব্যয়ের সঙ্গে উপরিব্যয় যোগ করলে কী পাওয়া যায়? মুখ্য ব্যয়ের সঙ্গে উপরিব্যয় যোগ করলে কী হয়? মুখ্য ব্যয় বলতে প্রাইম কস্ট বলছে, তার সঙ্গে উপরিব্যয় যোগ করলে কী পাওয়া যাবে? এখানে বলেছে উৎপাদন ব্যয়, না মোট ব্যয়, না বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয়, না এদের কোনোটি না। উপরিব্যয় বলতে এখানে প্রোডাকশন ওভারহেড হতে পারে, আচ্ছা অফিস ওভারহেড হতে পারে, সেলিং ওভারহেড হতে পারে। এখানে মুখ্য ব্যয়ের সঙ্গে উপরিব্যয় বলতে আমরা যদি প্রোডাকশন ওভারহেড ধরি, তাহলে উৎপাদন ব্যয়টা এর সঠিক উত্তর হবে। যে তিনটে ধরি তাহলে কোনটা হবে? মানে তিনটে বলতে প্রোডাকশন ওভারহেড, মানে ফ্যাক্টরি ওভারহেড, অফিস ওভারহেড আর সেলিং ওভারহেড, সব যদি ধরি তাহলে হবে মোট ব্যয়। ঠিক আছে, এখানে সেটা উল্লেখ করে দেয়নি কোনটা আছে। উপরিব্যয় বলতে যদি তিনটেই হয় তাহলে মোট ব্যয় হবে সঠিক উত্তর, আর যদি শুধু প্রোডাকশন থাকে তাহলে উৎপাদন ব্যয় হবে সঠিক উত্তর। আচ্ছা, এবার বলছে জামা তৈরির ক্ষেত্রে নিচের কোন ব্যয়টিকে প্রত্যক্ষ কাঁচামালের ব্যয় হিসাবে চিহ্নিত করতে হবে? তাহলে এখানে বলেছে জামা তৈরি করতে প্রত্যক্ষ কাঁচামাল, এখানে জামা তৈরি করতে কী লাগে? জামা তৈরির বোতাম একটা বলেছে, এখানে জামা তৈরির সুতো বলেছে, জামা তৈরির কাপড় বলেছে, আর কোনোটি নয়। তার মানে এর মধ্যে প্রত্যক্ষ কাঁচামাল বলতে জামা তৈরির কাপড়টাই হবে। এটা হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল, কারণ জামা তৈরি করতে গেলে তো সুতো দিয়ে তো হবে না, সুতো লাগে তৈরি করতে, ওগুলো মানে পরোক্ষভাবে লাগে, কিন্তু মেন যেটা লাগে সেটা হচ্ছে জামা তৈরির কাপড়। এটা এর ব্যয়টা হচ্ছে প্রত্যক্ষ কাঁচামালের ব্যয়ের মধ্যে পড়বে। নিচের কোন ব্যয়টিকে প্রত্যক্ষ মজুরি ব্যয় হিসাবে ধরা হবে? প্রত্যক্ষ মজুরি ব্যয় কারখানার পরিদর্শকের বেতন, না কারখানার শ্রমিকের বেতন, না বিক্রয় প্রতিনিধির বেতন, না অফিস সহকারীর বেতন? এখানে কারখানার শ্রমিকের বেতনটা প্রত্যক্ষ, মানে আমরা জানি যে ডাইরেক্ট খরচার মধ্যে ডাইরেক্ট ওয়েজেস বলতে এখানে ফ্যাক্টরি ওয়েজেসটাও ডাইরেক্ট ওয়েজেসের মধ্যে পড়ে, তাহলে এটা হবে প্রত্যক্ষ মজুরি ব্যয় হিসাবে কারখানার শ্রমিকের ব্যয়টাই ধরা হবে, কারণ কারখানা পরিদর্শকের বেতনটা এর মধ্যে পড়বে না, বিক্রয় প্রতিনিধিত্ব বিক্রির মধ্যে পড়ে যাচ্ছে, অফিসের মধ্যে পড়ে যাচ্ছে। তো প্রত্যক্ষ খরচ হিসাবে কারখানা শ্রমিকের ব্যয়টি হবে, এটা বি হবে এর মেন অপশন। এবার বলছে কারখানার উপরিব্যয়ের অন্তর্ভুক্ত হয় না এমন একটি ব্যয়ের নাম, যেটা কারখানার উপরিব্যয়ের মধ্যে ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে আসবে না। এখানে বলেছে কারখানার বিদ্যুৎ বিল, এটা কারখানার মধ্যে পড়বে, কারখানার বাড়ি ভাড়া এটাও পড়বে, সমাপ্ত পণ্যের গুদাম ভাড়া, মানে ফিনিশ গুডস হয়েছে তার গুদাম ভাড়া, আরেকটা হচ্ছে কাঁচামালের গুদাম ভাড়া, তাহলে এটা সি হবে অপশান। এটা সমাপ্ত মানে যেটা গুডসটা যেটা শেষ তৈরি হয়ে গেছে তার গুদাম ভাড়াটা এর মধ্যে পড়ে না, কারখানার উপরিব্যয়ের মধ্যে পড়ে না, তো এটা সি হবে এর অপশান। আচ্ছা, এবার বলছে 11 নম্বর বলছে অফিস সংক্রান্ত ব্যয়ের অন্তর্ভুক্ত হয় না এমন একটি ব্যয়ের নাম তো। অফিসের মধ্যে আসবে না এমন একটি ব্যয়, অফিস ঘরের ভাড়া এটা তো অফিসের মধ্যে আসবে, আসবাবপত্রের অবচয় এটাও আসবে অফিসের মধ্যে, বিক্রয় কর্মী বেতনটা অফিসের মধ্যে আসবে, কিন্তু হিসাব রক্ষার বেতনটা আবার অফিসের মধ্যে অফিস সংক্রান্ত ব্যয়ের মধ্যে আসে, তাহলে এখানে হবে সি, অপশান সিটা হবে, যেটা কিনা বলছে যে অফিস সংক্রান্ত ব্যয়ের অন্তর্ভুক্ত নয়। বিক্রয় কর্মীর বেতন তো সেলিং ডিস্ট্রিবিউশন যায়, তাই তো, ওর আন্ডারে। এবারে বলছি 12 নম্বর, যে ব্যয়টিকে পরিব্যয়ের পত্র প্রস্তুতে মোট ব্যয়ের অন্তর্ভুক্ত করা হয় না, যে ব্যয়টিকে পরিব্যয় পত্র প্রস্তুতে মোট ব্যয়ের অন্তর্ভুক্ত করে না, এটা কোন মোট ব্যয়ের মধ্যে যাবে না, যেমন শ্রমিকদের মজুরি, মূলধনের উপর সুদ, যন্ত্রপাতির অবচয়, কারখানার অগ্নিমূল্য, এগুলোর মধ্যে সব মানে পরিব্যয়ের মধ্যে হয় কোনটা? শ্রমিকদের মজুরি হবে, যন্ত্রপাতির অবচয় হবে, কারখানার অগ্নিমূল্য হবে, কিন্তু মূলধনের উপর সুদটা এটা পরিব্যয়ের পত্রের মধ্যে মোট ব্যয়ের অন্তর্ভুক্ত হয় না, এটা মূলধনের সুদটাই এর অপশান বিটাই এখানে কারেক্ট অ্যান্সার। এবার 13, পুস্তক প্রস্তুতির যে আঠা ব্যবহৃত হয় তা হলো প্রত্যক্ষ কাঁচামাল, না পরোক্ষ কাঁচামাল, না অন্যান্য প্রত্যক্ষ, না অন্যান্য পরোক্ষ কাঁচামাল? এখানে বলছে এটা আঠাটা পুস্তক প্রস্তুতির মেন যেটা লাগে সেটা কাগজ লাগে মেইন, কিন্তু এখানে পরোক্ষ কাঁচামাল হবে এটা, ঠিক আছে, এটা 13 নম্বর হয়ে যাবে। এবার 14 নম্বর, পণ্যের গুণগত মানোন্নয়নের জন্য যে ব্যয় করা হয় তাকে কোন উপরিব্যয়ের অন্তর্ভুক্ত করা যায়? কারখানা সংক্রান্ত করবে, পণ্যের গুণগত মানোন্নয়নের জন্য কারখানা সংক্রান্ত উপব্যয়, না গবেষণা সংক্রান্ত, না বিজ্ঞাপন ও বিপণন সংক্রান্ত, না অফিস সংক্রান্ত? এটা হবে গবেষণা সংক্রান্ত, মানোন্নয়ন করতে গেলে গবেষণার প্রয়োজন আছে, ঠিক আছে, এটা বি হবে অবশ্যই। 15 নম্বর, বিক্রয় ও বন্টন সংক্রান্ত উপব্যয়ের অন্তর্ভুক্ত হয় না এমন একটি ব্যয়ের নাম করে।
বিক্রয় বন্টন সংক্রান্ত উপরিব্যয়ের মধ্যে পড়বে না। এখানে বলছে বিক্রয় কমিশন একটা বিক্রয়ের মধ্যে পড়বে। সমাপ্ত পণ্যের গুদাম ভাড়া, আচ্ছা, আর বলেছে সমাপ্ত পণ্যের গুদাম ভাড়া ফিনিশ গুডস হচ্ছে এটা বিক্রয় সংক্রান্ত উপরিব্যয়ের মধ্যে হয় না, এটা জানতে চাইছে। সম্পত্তির ভগ্নাবশেষ মানে শেষ অবস্থার সম্পত্তি, হ্যাঁ, আর বিজ্ঞাপন বাবদ ব্যয়টা বিক্রয়ের মধ্যে পড়ে, ঠিক আছে। তাহলে সম্পত্তির ভগ্নাবশেষটা এর মধ্যে হবে না, বিক্রয় ও বন্টন সংক্রান্ত ব্যয়ের মধ্যে হবে না, কারণ অপশান সি এখানে আসবে। 16 নম্বর বলছি, পরিব্যয়পত্র প্রস্তুতে কোন ধরনের ব্যয় বিবেচনা করা হয় না। পরিব্যয়পত্র প্রস্তুতে কোন ধরনের ব্যয় বিবেচনা করা হয় না, মানে কষ্টের করতে হলে কী ব্যয় বিবেচনা হয় না, যে মুনাফা জাতীয় ব্যয় না পরিবর্তনশীল ব্যয় না মূলধন জাতীয় ব্যয় না স্থির ব্যয়। এখানে সবগুলোই আছে, শুধু এই যে মুনাফা জাতীয় ব্যয় পরিব্যয়পত্রের মধ্যে যায়, পরিবর্তনশীল ব্যয় যায়, স্থির ব্যয় যায়। যেটা আসে না সেটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, যেটা এককালীন খরচ, মূলধন জাতীয় ব্যয়, এটা হচ্ছে সি, অপশান সি হবে। এবার হচ্ছে মূল ব্যয় মানে প্রাইম কস্ট হলো কোনটা, প্রত্যক্ষ কাঁচামাল বাবদ ব্যয় না প্রত্যক্ষ সমব্যয় না প্রত্যক্ষ অন্যান্য খরচ না প্রত্যক্ষ কাঁচামাল প্রত্যক্ষ বাবদ ব্যয় না প্রত্যক্ষ, সবগুলোই প্রত্যক্ষ সমব্যয় না প্রত্যক্ষ অন্যান্য খরচ, তিনটেই হবে প্রাইম কস্টের মধ্যে আসবে, মানে ডি, অপশান ডিটা এখানে কারেক্ট আছে। একটা মূল ব্যয় বলতে অপশান ডি, মানে সবই ডাইরেক্ট হবে, ডাইরেক্ট ম্যাটেরিয়ালস হবে, ডাইরেক্ট লেবার হবে, ডাইরেক্ট আদার এক্সপেন্স হবে, সবই এগুলো একসঙ্গে মূল ব্যয়ের মধ্যে পড়বে। এবার বলছি পরোক্ষ কাঁচামাল বাবদ ব্যয়, পরোক্ষ সমব্যয়, পরোক্ষ অন্যান্য খরচের সমষ্টিকে বলা হয় মূল ব্যয় না উপরিব্যয় না কারখানা ব্যয় না পরিষেবা ব্যয়। পরোক্ষ খরচ কিন্তু এগুলো সবই কিন্তু উপরিব্যয়ের মধ্যে, প্রত্যক্ষ হলে মূল ব্যয়ের মধ্যে যায়, যেহেতু এগুলো সবই উপরিব্যয়ের মধ্যে, উপরিব্যয় বলতে উপরিব্যয় পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ সমব্যয়, পরোক্ষ অন্যান্য ব্যয়, এগুলো সবই উপরিব্যয়ের মধ্যে আসবে। আচ্ছা, এবারে বলছে নিচের কোন খরচগুলির মধ্যে কোনটি বিক্রয় ও বন্টন সংক্রান্ত উপরিব্যয়, সেলসম্যানের কমিশন, গোদাম ভাড়া, অবচয় না বিজ্ঞাপন বাবদ ব্যয়। বিক্রয় ও বন্টন সংক্রান্ত উপরিব্যয় নয় বলেছে, উপরিব্যয় নয় বলেছে, তার মানে এখানে যে সেলসম্যানের কমিশনটা বিক্রয় বন্টন সংক্রান্ত হবে, গোদাম ভাড়া ওই বিজ্ঞাপন বাবদ ব্যয় হবে, অবচয়টা হবে না, অবচয়টা এখানে অপশান সি আসবে, নয় বলেছে যেহেতু উপরিব্যয় নয়, এটা অবচয়। অবচয় মেনলি ফ্যাক্টরি ওভারহেডে আসতে পারে যদি মেশিনারি হয়, আর যদি ফার্নিচার হয় অফিস ওভারহেডে যায়, কিন্তু বিক্রয় সংক্রান্ত কোনো খরচের মধ্যে অবচয় থাকে না। এবার লাস্ট কোশ্চেন বলছি, কোনো একটি পণ্যের কারখানা ব্যয় ও মুখ্য ব্যয়ের পার্থক্যকে কী বলে। কারখানা ব্যয় আর মুখ্য ব্যয় মানে প্রাইম কস্ট আর ফ্যাক্টরি কস্ট, এর মধ্যে ডিফারেন্সটাকে কী বলে। এখানে বলছে কাঁচামালের ব্যয় না কারখানা সংক্রান্ত উপরিব্যয়, প্রশাসন সংক্রান্ত উপরিব্যয় না এদের মধ্যে কোনোটি নয়। মুখ্য ব্যয় আর কারখানার ব্যয়ের মধ্যে পার্থক্য মানে প্রাইম কস্ট আর ফ্যাক্টরি কস্টের মধ্যে পার্থক্য হলে কাঁচামাল ব্যয়টা পড়বে, কাঁচামালের ব্যয় মানে অপশান এটা এখানে হবে। ঠিক আছে, আজকে অবধি থাক, এরপরে বাকি এপিসোড থেকে আবার পরের দিন আলোচনা করবো, ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, আগের ভিডিওতে আমি 20 নম্বর কোশ্চেনটা কোনো একটি পণ্যের কারখানা ব্যয় মুখ্য ব্যয়ের পার্থক্যকে বলে, এটা কাঁচামালের ব্যয় হবে না, এটা হবে কারখানা সংক্রান্ত উপরিব্যয়, মানে প্রাইম কস্ট আর ওয়ার্ক কস্টের মধ্যে ডিফারেন্সটা ওটা হচ্ছে কারখানা সংক্রান্ত মানে ফ্যাক্টরি ওভারহেড হবে, ঠিক আছে। ওই কোশ্চেনটা বি হবে, অপশানটা ঠিক, ঠিক আছে। এরপরে 21 নম্বর প্রশ্নটা বলছি, মজুদ পণ্যের মূল্যায়ন যে ভিত্তিতে করা হয়। মজুদ পণ্যের মূল্যায়ন কিন্তু এখানে ভিত্তিতে বলেছে আগে আসে আগে যায় ফার্স্ট ইন ফার্স্ট আউট, পরে আসে পরে যায় লাস্ট ইন ফার্স্ট, পরে আসে আগে যায় লাস্ট ইন ফার্স্ট আউট, আর এটা হচ্ছে সিম্পল অ্যাভারেজ মেথড মানে সরল গড় পদ্ধতি, উল্লিখিত সবকটি। এখানে কিন্তু মজুদ পণ্যের মূল্যায়ন এখানে যে কটা আছে সবগুলো পদ্ধতি অবলম্বন করা হয়, যে কটা আছে আগে আসে আগে যায়ও করা হয়, পরে আসে আগে যায়ও করা হয়, সরল পদ্ধতিও। আরেকটা আছে ওয়েটেড অ্যাভারেজ, যাই হোক সেটা এখানে অপশানে নেই, কিন্তু এখানে তিনটে প্রথমটিতে হবেই, কারণ ডি হবে এখানে অপশান 21-এরটা। আচ্ছা, 22 নম্বর কোশ্চেন, যদি সাধারণ ব্যয়ের প্রকৃতি আলাদাভাবে বলা না থাকে তবে তা কোন পরিবার অন্তর্ভুক্ত করা হবে, মানে জেনারেল এক্সপেন্স যদি আলাদাভাবে বলে না যায় তাহলে কোন পরিবারের মধ্যে যাবে। এখানে কারখানা সংক্রান্ত না প্রশাসনিক সংক্রান্ত না বিক্রয় বিপণন সংক্রান্ত না আদৌ অন্তর্ভুক্ত হবে না, না এটা হবে প্রশাসনিক ব্যয়। জেনারেল এক্সপেন্সটা সাধারণত অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এটা প্রশাসনিক ব্যয় অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে যাবে, তাহলে অপশান বি এখানে হবে। 23 নম্বর হচ্ছে মোড়াইয়ের ব্যয় নিচের যে ব্যয় অন্তর্ভুক্ত করা হয়, মুখ্য ব্যয় না কারখানার ব্যয় না অফিস সংক্রান্ত ব্যয় না বিক্রয় ও বন্টন সংক্রান্ত ব্যয়।
মোড়াই বলতে প্যাকিং খরচ যেটা থাকে সেটা কার সঙ্গে যায়, বিক্রি করার সময় যায়, তাহলে এখানে ডি হবে। ঠিক আছে, বর্তমান সময়ের উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন কোনো ব্যয় যদি নগদে আগে থেকে দিয়ে দেওয়া হয় তাকে কী বলে? বর্তমান সময়ের উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট নয়, এখনকার সময়ের উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন কোনো ব্যয় যদি আগে থেকে দিয়ে দেওয়া হয় তা সেটাকে কী ব্যয় বলা হয়? আগে থেকে দিয়ে দিলে সেটা অগ্রপ্রদত্ত ব্যয়, মানে বি হবে অপশন, আগাম দেওয়া হয়েছে, বি হবে। বিক্রয় সংক্রান্ত ব্যয় কোন বিষয়ের উপর নির্ভর করে? উৎপাদিত পণ্যের পরিমাণ, না বিক্রিত পণ্যের পরিমাণ, না এ বি উভয়ের মধ্যেই হবে, না এদের কোনোটি উপর নির্ভর করে না? এটা বি হবে, বিক্রিত পণ্যের পরিমাণের উপর এটা নির্ভর করে বিক্রয় সংক্রান্ত ব্যয়, যে যতটা পরিমাণ পণ্য বিক্রি হবে তার উপর নির্ভর করে, তাহলে একটা অপশান বি হবে। আচ্ছা, এরপরে 26 বলছি, পরিবহনপত্র প্রস্তুতিতে আগুনে পুড়ে যাওয়া কাঁচামালের মূল্য যা থেকে বাদ দিতে হয়। কাঁচামালের মূল্য যা থেকে বাদ দিতে, পরিবহনপত্র প্রস্তুতিতে আগুনে পুড়ে যাওয়া কাঁচামালের মূল্য যা থেকে বাদ দিতে হয়। মোট মুখ্য ব্যয়, না মোট কাঁচামাল ব্যয়, না মোট উৎপাদন ব্যয়, না মোট কার্যকরী? যেহেতু এটা কাঁচামাল মূল্য থেকে, কাঁচামাল থেকে যাচ্ছে, তাহলে মোট কাঁচামাল ব্যয় থেকে এটা বাদ দিতে, মানে অপশান বি এটা হয়। আগুনে পুড়ে নষ্ট হয় কি? কাঁচামালই নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এখানে যেহেতু কাঁচামাল মূল্য থেকে বাদ দিতে হচ্ছে, সেই মোট কাঁচামাল বাবদ ব্যয় এটা থেকে বাদ দিতে হবে। এবার হচ্ছে 27 নম্বর কোশ্চেন, কোনো একটি পণ্যের উৎপাদন ব্যয় 3,80,000 টাকা। প্রারম্ভিক ও অন্তিম মজুরিতে সম্ভার দেওয়া হচ্ছে 32,000 আর 56,000 টাকা, তাহলে বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয় কত? কস্ট অফ গুডস সোল্ড জানতে চাইছে। তাহলে 3,80,000 আর আমার ওপেনিং ছিল, ফিনিশ গুডস ছিল 32,000, যোগ করলে কত হবে? 4,12,000, তাই তো? তার থেকে 56,000 বিয়োগ করতে হবে, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডসটা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হবে? 4,12,000 থেকে 56,000 বিয়োগ করলে যেটা পাওয়া যাবে এটা হচ্ছে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস, তাই তো? 3,80,000 4,12,000 থেকে 56,000, তার মানে 3,56,000 হবে। অপশান বিটা হবে এর সঠিক উত্তর। তার মানে আমরা যোগ করছি, আগে ক্যালকুলেশন করে দেখে নিই কী হয়, তার টেস্ট করে নিতে হবে। তো প্রথম হচ্ছে আমার 3,00,000 কত ছিল? 3,80,000 ছিল, তাই তো? এটা হচ্ছে আমার 3,80,000 পণ্যের উৎপাদন ব্যয়। এর সঙ্গে আমি যোগ করছি 32,000 ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস, যোগ করলে আমার হচ্ছে কত? 4,12,000। তারপর মাইনাস করছি আমি ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস, সেটা দেওয়া হচ্ছে কত? 56,000। তাহলে মাইনাস করলে আমার পাওয়া যাচ্ছে কত? 3,56,000। 3,56,000, তাহলে বিটাই এখানে সঠিক উত্তর হবে। এবার হচ্ছে কোনো একটি পণ্যের বিক্রয়ের পরিমাণ 30,000 একক দর। প্রারম্ভিক মজুত পণ্যের সম্ভার আছে 5,000 একক, মানে ইউনিট, 5,000 ইউনিট। আর অন্তিম সম্ভার আছে 10,000 ইউনিট। এখানে বলছে উৎপাদিত পণ্যের পরিমাণ কত। আমরা জানি একটা রিলেশন আছে, ওপেনিং ইউনিট, প্রোডাকশান ইউনিট, ক্লোজিং ইউনিট, সেলিং ইউনিট। রিলেশনটা কী ছিল? ওপেনিং ইউনিট প্লাস প্রোডাকশান ইউনিট ইকুয়াল টু ক্লোজিং ইউনিট প্লাস সেলিং ইউনিট। এখানে কোনটা চেয়েছে? এখানে জানতে চেয়েছে উৎপাদিত পণ্যের পরিমাণ কত, মানে প্রোডাকশান ইউনিট কত হবে। তাহলে আমার দেওয়া আছে কি? বিক্রয়ের পরিমাণটা দেওয়া আছে আর ওপেনিং আর ক্লোজিং দেওয়া আছে। তাহলে ওপেনিং ইউনিট আছে আমার 5,000 একক, মানে 5,000 ইউনিট। প্রোডাকশানটা দেওয়া নেই, তাই তো? আমার বার করতে বলেছে প্রোডাকশান ইউনিট, তাই তো? আর ক্লোজিং ইউনিট দেওয়া আছে এখানে 10,000। হ্যাঁ, আর সেলিং ইউনিট দেওয়া আছে, বিক্রয়ের পরিমাণ কত আছে? 30,000, তাই তো? তাহলে আমি এখানে কোনটা বার করবো? প্রোডাকশান বার করবো। প্রোডাকশান ইউনিট বার করতে গেলে তাহলে সেল প্লাস ক্লোজিং 30 আর 10 40,000 হবে। তার থেকে আমি 5,000 মাইনাস করবো। 5,000 ওপেনিং ছিল, ওটা ডান দিকে নিয়ে আসছি, মাইনাস করলে কত হচ্ছে? 35,000 ইউনিট হচ্ছে, তাই তো? এখানে অ্যান্সারে 35,000 আছে, সি। তাহলে সি অপশনটা ঠিক আছে, তাহলে এখানে সি হবে। আর তারপরে কোশ্চেনটা বলছে যে পরিব্যয়পত্রের নেট ওয়ার্ক কস্ট নির্ণয় করতে গেলে গ্রস ওয়ার্ক কস্টের সঙ্গে কী করতে হয়? গ্রস ওয়ার্ক কস্টের সঙ্গে ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেসটা যোগ হবে আর ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেসটা বিয়োগ করতে হবে। তাহলে এখানে কোনটা আছে এই অপশনের মধ্যে? সি আছে। ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস মানে কি? সেমি ফিনিশ গুড, যেটা তৈরি হয়নি এখন, পুরোপুরিভাবে তৈরি হয়নি, আধা আধি অবস্থায় হয়েছে, মানে ফিনিশ হয়নি, আনফিনিশ গুডস, তাই তো? সেমি ফিনিশ গুডস বলে ওটাকে। ওটাই ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেসটা যোগ হবে, আধা আধি অবস্থায় হয়েছে, আর ক্লোজিংটা লেস করলে আমি পেয়ে যাবো নেট ওয়ার্ক কস্টটা পেয়ে যাবো। গ্রসটা তো বলে দিয়েছে, ওর সঙ্গে অ্যাডজাস্ট করতে। তাহলে সি অপশানটা এখানে ঠিক আছে।
আচ্ছা, বলেছে নিচের সমীকরণের মধ্যে কোনটি ঠিক। এখানে বলেছে প্রারম্ভিক সম্ভার প্লাস উৎপাদন ইকুয়াল টু বিক্রয় প্লাস অন্তিম সম্ভার। তারপর বলছে প্রারম্ভিক সম্ভার মাইনাস উৎপাদন ইকুয়াল টু বিক্রয় মাইনাস অন্তিম সম্ভার। তারপর বলছে প্রারম্ভিক সম্ভার প্লাস উৎপাদন ইকুয়াল টু বিক্রয় মাইনাস অন্তিম। তারপরে বলছে বিক্রয় মাইনাস উৎপাদন ইকুয়াল টু অন্তিম সম্ভার মাইনাস। আমি যে রিলেশনটার কথা বলেছিলাম সেখানে ছিল কি, ওপেনিং স্টক প্লাস প্রোডাকশন ইকুয়াল টু সেল প্লাস ক্লোজিং স্টক, তাই তো, মানে ইউনিট বেসিস। কারণ এখানে অপশান এটা ঠিক আছে, ওই রিলেশনটাই এখানে দিয়ে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা। তারপরে বলছে কোনো প্রতিষ্ঠানের প্রারম্ভিক সম্ভার অন্তিম সম্ভারের তুলনায় 5,000 একক বেশি হলে উৎপাদনের পরিমাণ 45,000 একক হলে বিক্রিত পণ্যের পরিমাণ কত হবে। মানে ওপেনিং আর ক্লোজিংয়ের ডিফারেন্সটা বলে দিয়েছি আর প্রোডাকশানটা বলে দিয়েছি। তা সেলটা বার করতে হবে। আমরা জানি ওপেনিং মাইনাস ক্লোজিং ইকুয়াল টু এখানে বলেছে 5,000 প্লাস প্রোডাকশান বলেছে 45,000। তো সেলটা কত হবে একটু যোগ করলেই পেয়ে যাবো। তাহলে 45 প্লাস 5 মানে 50,000। এই ঠিক আছে। আচ্ছা, কোনো প্রতিষ্ঠানের প্রারম্ভিক মজুদ ও অন্তিম মজুদের পরিমাণ এক হলে বিক্রয়ের পরিমাণ 50,000 একক হলে উৎপাদনের পরিমাণ কত হবে। এখানে প্রারম্ভিক আর অন্তিম মজুদের পরিমাণ এক হয়েছে, মানে ইকুয়াল, মানে ওপেনিং স্টক ইকুয়াল টু ক্লোজিং স্টক হয়ে গেছে, কোনো ডিফারেন্স থাকছে না। বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে 50,000, তাহলে উৎপাদন একই হবে, 50,000 হবে। ওপেনিং ক্লোজিং তো একই থাকছে, তাহলে এখানে উৎপাদনটা 50,000 হবে। তার মানে অপশান এ, ঠিক আছে। কম হবে না, বেশিও হবে না 50,000, যেহেতু ওপেনিং আর ক্লোজিং সেম আছে, একই বলছে। তাহলে যা সেল হবে সেটাই প্রোডাকশন হবে। এবার বলছে নিচের কোন সমীকরণটি সঠিক। বলছে উৎপাদনের মোট ব্যয় ইকুয়াল টু প্রদত্ত ব্যয় মাইনাস প্রদেয় ব্যয়। উৎপাদনের মোট ব্যয় ইকুয়াল টু প্রদত্ত ব্যয় প্লাস অপ্রদত্ত ব্যয়। উৎপাদনের মোট ব্যয় ইকুয়াল টু প্রদত্ত ব্যয় প্লাস প্রদেয় ব্যয় মাইনাস অপ্রদত্ত ব্যয়। তাহলে এখানে যেটা আছে অপশান সিটা ঠিক হবে। প্রদত্ত ব্যয় প্লাস প্রদেয় ব্যয় মানে আউটস্ট্যান্ডিং যেটা আছে, প্রদত্ত ব্যয় যেটা পেমেন্ট হয়েছে, আর যেটা ডিউ রয়েছে সেটা অ্যাড হবে, আর মাইনাস অ্যাডভান্সটা লেস হয়ে যাবে। এটাই ঠিক আছে, অপশান সি এখানে কারেক্ট। 33-এর। এবার 34-এরটা, কনজামশন অফ র মেটেরিয়াল নির্ণয় করতে হলে বিষয়টি যোগ করতে হয় না। কোন বিষয়টা যোগ করতে হয়? এখানে র মেটেরিয়াল কনজামশন অনেক খরচ থাকে, তো পারচেজ অফ র মেটেরিয়াল, ক্যারেজ অন র মেটেরিয়াল, এগুলো সবই থাকে। তো এখানে যে কটা আছে সেটা কোনটা আসে না। ক্যারেজ অন র মেটেরিয়াল পারচেজ আসবে, ব্রোকারেজ আসবে, মেটেরিয়াল রিটার্নটা লেস হয়, আর আদার এক্সপেন্সেস রিলেটেড টু পারচেজ এটা অ্যাড হয়। তাহলে মেটেরিয়াল রিটার্নটা যোগ করতে হবে না, ওটা বাদ দিতে। তাহলে সি অপশানটা এখানে ঠিক আছে। এবার হচ্ছে 35 নম্বর বলছে কনজামশন অফ র মেটেরিয়াল নির্ণয় করতে হলে যে বিষয়টি বিয়োগ করতে হয় না। এখানে কী কী আছে? র মেটেরিয়াল লস ডিউ টু অ্যাবনর্মাল রিজন, ব্রোকারেজ পেইড অন পারচেজ, এটা তো অ্যাড করতে হয়। আচ্ছা, পারচেজ রিটার্ন অন র মেটেরিয়াল এটা লেস করতে হয়, আর লসটাও লেস করতে হয়। মেটেরিয়াল ট্রান্সপোর্ট আদার টিম এটাও লেস করতে হয়। তাহলে যেটা বিয়োগ করতে হবে না কোনটা? ব্রোকারেজটা। তাহলে অপশান বিটা এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে। এবার 36 নম্বরটা বলছি। 36 নম্বরে এরা বলছে নিচের তথ্যগুলি দেওয়া আছে, এগুলি থেকে কনজামশন অফ র মেটেরিয়ালটা বার করতে হবে। তাহলে এটা করতে গেলে কী করতে হয়? আমাদের এখানে ওপেনিং স্টক র মেটেরিয়াল 80,000 আছে। তাহলে ওপেনিং স্টক র মেটেরিয়াল আগে লিখতে হবে 80,000, প্লাস পারচেজ অফ র মেটেরিয়াল আমার আছে 2 লাখ, এটাও যোগ হবে, প্লাস আচ্ছা পারচেজ র মেটেরিয়াল 2 লাখ আছে, আর কিছু নেই। ক্লোজিং স্টকটা আছে, ক্লোজিং স্টকটা কী হয়? মাইনাস হবে, তাই তো। এখানে ওপেনিং স্টক প্লাস পারচেজ আছে আর ক্লোজিং, 3টে আইটেম আছে। তো ক্লোজিং স্টক মানে কি বছরের শেষে যে র মেটেরিয়ালটা পড়ে থাকছে সেটা। ওপেনিং স্টক আর পারচেজ যোগ করলে 2,80,000 হবে, এর থেকে 30,000 মাইনাস করি, তাহলে 2,50,000 টাকা হবে র মেটেরিয়াল কনজিউম। তাহলে এখানে অপশান দেখে নিতে হবে কোনটা আছে, 2,50,000 সি। তাহলে অপশান সিটা ঠিক আছে। ঠিক আছে। এবার হচ্ছে 37-এরটা বলছি। 37 নম্বর বলছে নিচের তথ্যগুলি দেওয়া আছে, যে এগুলি থেকে কোয়ান্টিটি অফ সেলটা বার করতে হবে, মানে কত কোয়ান্টিটি সেল করেছে। ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস দিয়েছে 1,20,000 ইউনিট, প্রোডাকশান ফিনিশ গুডস দিয়েছে 5,80,000 ইউনিট, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস দেওয়া আছে 1,00,000 ইউনিট। তাহলে আমরা জানি যে রিলেশনটা, সেই রিলেশনের প্রশ্ন এখানে আসছে। এখানে জানতে চাই যে কোয়ান্টিটি অফ সেল কত। এখানে প্রোডাকশানটা দেওয়া আছে, আমাদের জানতে চাইছে কোয়ান্টিটি অফ সেল কত আছে। তাহলে প্রোডাকশান আর ওপেনিং যোগ করবো। তাহলে প্রোডাকশান হচ্ছে 5,80,000 আর ওপেনিং হচ্ছে 1,20,000, যোগ করলে কত হচ্ছে? 7 লাখ। 7 লাখ আর এদিক থেকে 1 লাখ ক্লোজিং স্টক আছে মাইনাস করবো, তাহলে 6 লাখ। তাহলে অপশান বিটা এখানে হবে। ঠিক আছে, সেই রিলেশন থেকে এটা আসছে। এবার হচ্ছে নিচের তথ্যগুলি দেওয়া আছে, এগুলি থেকে র মেটেরিয়াল কনজিউম বার করতে। এখানেও একই রকম, র মেটেরিয়াল পারচেজ দেওয়া আছে, ক্যারেজ ইনওয়ার্ড দেওয়া আছে, ক্যারেজ অন র মেটেরিয়াল, রিটার্নটা লেস হবে, ফেরত দেওয়া আছে। আর ওপেনিং অবলিক ক্লোজিং স্টক র মেটেরিয়াল নিলে তোমার ওপেনিংও নেই, ক্লোজিংও নেই,
তাহলে এখানে র মেটেরিয়াল পারচেস থেকে ক্যারেজিং ওয়াট অ্যাড করি, তাহলে 1 লাখ হবে। ওতে রিটার্নটা বাদ দিই 5,000, চলে যাচ্ছে মানে কমে যাবে। তাহলে অপশান এইটা হচ্ছে 95,000, ওটাই কারেক্ট অ্যান্সার। এবার বলছে 39, কোশ্চেন নাম্বার 39, নিচে তথ্যগুলি দেওয়া আছে, এগুলি থেকে র মেটেরিয়াল কনজিউমটা বার করতে। সেই একই কেস, র মেটেরিয়াল কনজিউম করতে গেলে কী করতে হবে? ওপেনিং স্টক দেখতে হবে আছে কিনা, হ্যাঁ আছে 5,000, তার সঙ্গে পারচেজ র মেটেরিয়াল আছে 48,000 যোগ করতে হবে। 5,000 প্লাস 48,000 যোগ করলে কত হবে? 53,000 হবে, তাই তো? আচ্ছা, তার থেকে তার সঙ্গে আছে ক্যারেজ 5,000 প্লাস 48,000, হ্যাঁ ক্যারেজ ইনওয়ার্ড 2,000, তাহলে 55,000 হবে, প্লাস 2,000, তাহলে যোগ করলে 55,000 হবে। 55,000-এর সঙ্গে আচ্ছা তারপরে আছে রিটার্ন আউটওয়ার্ড, না কোথায় গেল, হ্যাঁ ক্যারেজ ইনওয়ার্ড 2,000, ওপেনিং স্টক, হ্যাঁ তো 55,000 হলো, তাতে ক্লোজিং স্টক আছে 10,000, ক্লোজিং স্টকটা মাইনাস হবে। মাইনাস করলে আমি পাবো কত? 45,000। তাহলে 45,000 আমার হচ্ছে র মেটেরিয়াল কনজিউম, তাহলে এ হবে, অপশান এ এখানে হচ্ছে অপশান এ, ঠিক আছে? 45,000 দেওয়া আছে। এবার আসছি 40 নম্বর কোশ্চেন। সেলিং ওভারহেডের মূল্য একক প্রতি 1.5 টাকা হলে নিচের তথ্য থেকে দেওয়া থাকলে মোট সেলিং ওভারহেড পরিমাণ কত? এখানে বলেছে উৎপাদিত পণ্য বলেছে 10,000 ইউনিট, প্রারম্ভিক মজুত পণ্য বলেছে 1,000 ইউনিট, আর অন্তিম মজুত পণ্য বলেছে 2,000 ইউনিট। এখানে কথা হচ্ছে যে আমাদের সেলিং ইউনিটটা দেয়নি, কি ওটা বার করতে হবে। কী করে বার করবো? সেই যে রিলেশন বললাম। তাহলে এখানে সেলিং ইউনিট বার করতে গেলে কী করতে হবে? প্রোডাকশন ইউনিট দেওয়া আছে 10,000, তার সঙ্গে ওপেনিং যোগ করি 11,000 হচ্ছে, তার থেকে অন্তিমটা বাদ দিলে সেলিং পেয়ে যাবো। 11,000 থেকে 2,000 বাদ দিলে 9,000 হচ্ছে সেলিং ইউনিট, তাই তো? 9,000-কে 1.5 টাকা দিয়ে গুণ করতে হবে, 9,000 ইন্টু 1.5, তাহলে আমি সেলিং ওভারহেডটা পেয়ে যাবো। তাহলে এখানে কত হচ্ছে? 5,45,000, এখানে হচ্ছে 13, তাহলে 13,500 টাকা এখানে দেওয়া আছে প্রথম অপশানটা, ওটাই এখানে সঠিক উত্তর হবে। 13,500 টাকা, এটা হচ্ছে সেলিং ওভারহেড। আচ্ছা, মোটামুটি এই অবধি থাক, এরপরে বাকিগুলো আলোচনা করব। প্রথমে এমসিকিউগুলো পুরো কমপ্লিট করব, তারপরে ম্যাচিংয়ের উপর বেস করে শূন্যস্থান যেগুলো আছে সেগুলো করব, তারপর ম্যাচিং করব। লাস্টে স্টেটমেন্টের উপর বেস করে আছে, আর কিছু আছে সত্য মিথ্যার উপর বেস করে, সেগুলো করব। এইভাবে আলোচনা করব। প্রথম চ্যাপ্টারটা এইভাবে, এই পরিবারপত্র চ্যাপ্টারটা এইভাবে শেষ করব। একটা চ্যাপ্টার এইভাবে সবগুলো ধরে ধরে মোটামুটি বুঝতে পারবে কিনা দেখবে, আর এইভাবে অপশানগুলো বুঝে বুঝেই করতে হবে। তাহলে পুরো চ্যাপ্টারটা যদি ঠিকমতো পড়া থাকে, তাহলে এটা এই অপশান, এই অ্যান্সারগুলো করার কোনো সমস্যাই নেই। ভালো করে পড়তে হবে আর বুঝতে হবে। হ্যাঁ, যদি কোনো রকম সমস্যা হয় আমাকে জানান, ঠিক আছে? আচ্ছা, আমি আগে যদি থাক।